বাংলাদেশের অর্থনৈতিক দিগন্তে আজ এক গভীর সংকট ঘনীভূত হচ্ছে। দেশের ব্যাংকিং খাত, যা অর্থনীতির চালিকা শক্তি, আজ চরম অব্যবস্থাপনার শিকার। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা 5টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক আজ প্রশ্নের মুখে। এই ব্যাংকগুলোর অব্যবস্থাপনা এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে সরকারের উচ্চ মহল নড়ে চড়ে বসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এই সংকটের মূলে কারা? কারা দায়ী এই ব্যাংকগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসার জন্য? এবং সরকারই বা কী পদক্ষেপ নিচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য? গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন? কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে? কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ? আজকের পর্বে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত 2 নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে একটি চিঠি পাঠানো হয়। এই চিঠির মূল বার্তা ছিল স্পষ্ট: যে বা যারা এই 5টি ব্যাংককে সমস্যাগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংকগুলোকে সমস্যাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক, পরিচালনা পর্ষদের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলাপি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ, কারণ এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ, বিনিয়োগ এবং সম্পদ পুনরুদ্ধার করা এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করবে। এই চিঠির পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রথম আলোকে জানান, ব্যাংকগুলোর অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা শিগগিরই বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাব। তার এই বক্তব্য সরকারের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বেসরকারি মালিকানাধীন এই 5 ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, তাই মূল ব্যবস্থা নেয়ার দায়িত্বও তাদের। এই 5 ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে দেশের ব্যাংকিং ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা সরকার দেবে, আর আমানতকারীদের 15,000 কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তরিত করা হবে। এই নতুন ব্যাংকটির চেয়ারপারসন হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হুসেইন মনসুর সম্প্রতি সংবাদ সম্মেলন করে বলেন, এই 5 ব্যাংক একীভূত হয়ে দেশের সবচেয়ে বড় ব্যাংক হবে। তবে সরকারি মালিকানাধীন হলেও এটি পরিচালিত হবে বেসরকারিভাবে। কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক এবং আমানতকারীরা মুনাফাও পাবেন বাজার দর অনুযায়ী। 5 ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। আর বাকি 4টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ছিল চট্টগ্রামের এসআলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। মজার বিষয় হল, তারা দুজনই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম নিজেই। SIBL এর চেয়ারম্যান ছিলেন এসআলমের জামাতা বেলাল আহমেদ। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী, তবে ব্যাংকটির বাকি পরিচালকরা ছিলেন এসআলমের আত্মীয় স্বজন ও কর্মচারীরা। আর ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আগে এসআলমের ছেলে আহসানুল আলম। পরে এই ব্যাংকের চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিনকে। এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে ব্যাংকগুলোর অব্যবস্থাপনার পেছনে ব্যক্তিবিশেষের প্রভাব ও নিয়ন্ত্রণ কতটা জোরালো ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হোসেন মনসুর আশ্বস্ত করেছেন যে একীভূত হওয়া 5 ব্যাংকের কোনো কর্মীর চাকরি যাবে না। তিনি বলেন, 5 ব্যাংকের যে জনবল আছে তারা সবাই থাকবে। এসব ব্যাংকের শাখা কোথায় স্থানান্তর করা যায় তা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে একীভূত ব্যাংকের কার্যক্রম শুরু হলে তখন চাহিদা অনুযায়ী জনবল সমন্বয় করা হবে।
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই 5 ব্যাংকে 75 লাখ আমানতকারীর জমা অর্থের পরিমাণ 1,42 কোটি টাকা। তার বিপরীতে ব্যাংক 5টির সম্মিলিত ঋণের পরিমাণ 1,93,000 কোটি টাকা। এর মধ্যে 1,47,000 বা 76% এখন খেলাপি। সারা দেশে এসব ব্যাংকের 760টি শাখা, 698টি উপশাখা, 511টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও 975টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ 99% ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংকের। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 99%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 95%, এসআইবিএল এর 62.30% এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ 48.20%। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কোনো কিছু পাঠালে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই 5 ব্যাংকের একীভূতকরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি টার্নিং পয়েন্ট। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে এই প্রক্রিয়া কতটা সফল হবে তা নির্ভর করবে সরকারের সদিচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয় তার উপর। দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং ভবিষ্যতের সংকট এড়াতে এই ধরনের ব্যবস্থাপনা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা আশা করি এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে এবং আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মন্তব্য শুনতে আগ্রহী। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।